বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কয়েকটি ঘটনা আছে, আমরা সংসদে দেখছি প্রতিদিনই তর্ক বিতর্ক হচ্ছে বিভিন্ন ইস্যুতে। এর পাশাপাশি আজকে বড় একটি ঘটনা আমরা জানি যে আবু সাইদ হত্যা মামলার রায় হয়েছে, সেখানে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন মেয়াদে আরও অনেকজনকে সাজা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি ঘটনা দেখেছি আমরা, হাদি হত্যার ঘটনায় যে প্রধান আসামি ফয়সাল, তাকেও 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে একটি মামলায়। আমি শুরুতেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে এই বিষয়ে আলোচনায় যেতে চাই, কিন্তু তার আগে একটি গণমাধ্যমে একটি বক্তব্য আছে কয়েকজনের, আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকার শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্টকেই বিবেচনায় নিয়েছে। তিনি বলেছেন, এখনও রক্তের দাগ শুকায়নি। এ মুহূর্তে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত ছিল সেটি বহাল রাখাই যৌক্তিক বলে আমরা মনে করি। এখনই যদি আওয়ামী লীগ স্বাভাবিকভাবে থাকে তাহলে তো দুনিয়ার সব নিষ্ঠুর স্বৈরশাসককেই সম্মানিত করতে হবে। এখানে তাদের বিরুদ্ধে মানুষের এখনও তীব্র ক্ষোভ রয়েছে, সরকার সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। একটা দলের নেতাকর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতেও অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করল। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন, একটা দল যদি মানবতা বিরোধী কিংবা গণহত্যার মতো অপরাধ করে সেই দলের রাজনীতির অধিকার কতটা থাকে তিনি প্রশ্ন করেছেন। এখানে বিএনপির দায় নেয়ার প্রশ্নই আসে না, কারণ যারা জনগণের অধিকার হরণ করেছে, যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সাথে জড়িত থাকার অভিযোগ আছে, তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্তটি বাড়াবাড়ি হয়েছে বলে মনে করি না। আবু হেনা রাজ্জাকি, আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এত উপস্থিত বিষয়বস্তুর উত্তর দেওয়া খুব কঠিন। তারপরও আমি আমার সহ-আলোচকের সাহেবের শুভেচ্ছা জানাই আর তার দোয়া নিয়ে শুরু করতেছি। দোয়া নিয়ে শুরু করতে চান? দোয়া নিয়ে অবশ্যই। দেখেন, আমরা সবসময় কনফিউজিং এবং কন্ট্রাডিক্টরি কাজ করি। যেমন আপনি কথাটা বললেন যে রুহুল আমিন রিজভী বললেন এটা একটা পাবলিক সেন্টিমেন্ট। অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ না করেন বা তাহলে এটা একটা পাবলিক সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের সাথে সেন্টিমেন্টটাই কিন্তু এক ধরনের ইমোশন, এবং আবু সাইদ সেদিন যে বুক পেতে দিছিল সেটাও ছিল তার ইমোশন। আর যিনি গুলি মারছিলেন, কে মারছেন সেটা পরের কথা, তার কাছে ওই মুহূর্তে ছিল এটা বাহবা, বিনোদনও বলতে পারেন অনেকটা, মানে নেয়ারার টু দ্য গভর্নমেন্ট হওয়ার যে পরিকল্পনা সেইগুলোর অংশ ছিল এইগুলা। এখন আপনি যে কথাটা আনলেন যে পাবলিক সেন্টিমেন্ট, হ্যাঁ এটা ঠিক যে যদি এখন আওয়ামী লীগকে কার্যক্রম করার জন্য সুযোগ দেয়, অবশ্যই জনগণ এই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মাঠেও নামতে পারে। দ্যাট ইজ ট্রু। এটার মানেই হচ্ছে এই যে ইমোশনের মূল্য থাকে, ইমোশনকে কেয়ার করা উচিত। একইভাবে আপনি যদি গণভোট আনেন আর জুলাই সনদ আনেন, যেটার ব্যাপারে বারবার বলা হচ্ছে এটা ইমোশনের জায়গা নয়, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, তাহলে আপনি সেন্টিমেন্টের কথা আসলো কেন? ইমোশনের কথা আসলো কেন? তারা গণহত্যা করেছে এবং গণহত্যা করছে ফাইনালি যদি আপনি ধরেন, আমাদের কাছে আনসিন, আমরা কিছু দেখি নাই, কিন্তু যেভাবে গুলি টুলি চালানো হয়েছে, হেলিকপ্টারের গুলি বলেন, মাঠে সরাসরি গুলি বলেন, যেটাই বলেন না কেন, সেটা একটা চূড়ান্ত ডিরেকশন কিন্তু টপের কাছ থেকে আসতে হয়েছে। টপের কাছ থেকে না আসলে, শুধু আসলেই হয় না, টপ আবার গ্যারান্টি দিছে 2014 সালের পর থেকে বা ক্ষমতা থেকে চলে যাওয়ার 5-7-10 বছর আগে থেকে যে সমস্ত কর্মকাণ্ড করছে এই প্রশাসনের লোকজন, সবাই কিন্তু পার পেয়েছে। ওই 10 বছরে কিছু হয় নাই, এখনও কিছু হয় নাই। যারা পালাইছে তারা হয়তো একান্তই ওই যে কিছু মেরে পিটাইয়ে মারছে এই ধরনের ভয় থেকে পালাইছে, কিন্তু আলটিমেটলি কিছুই কিন্তু হয় নাই। তো এখন তো আজকে এই সেন্টিমেন্টের গুরুত্ব দিচ্ছেন শুধুমাত্র আপনি ক্ষমতায় থাকার জন্যে। এখানে তো সেন্টিমেন্টের কোনো জায়গা হওয়া উচিত না। সেন্টিমেন্ট মানে কিন্তু ইমোশন। ইমোশনের জায়গা হবে কেন? বীরদর্পে কাজ করবেন। আপনি তো জুলাই সনদ কার্যকর করছেন না, গণভোটকে মানছেন না, এনে গণভোট অধ্যাদেশ বাতিল করে দিছেন,
সেটার পরিপ্রেক্ষিতে জবাব আসে এরকম যে এটা কি ইসের জায়গা না, ইমোশনের জায়গা না, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। বিষয়টা কনফিউজিং, কন্ট্রাডিক্টরি হলো না? আপনি তো একটা স্ট্যান্ডে থাকবেন, এতগুলা লোক মরল যেভাবেই হোক, সেটাকে আপনি কোনো গুরুত্ব দিবেন না এবং সেটাকে চিন্তা করে যে একটা বড় দল একটা সেন্টিমেন্ট। আমি কিন্তু এটার পক্ষে বিপক্ষে না। আপনি দল বন্ধ করবেন কি করবেন না ভিন্ন কথা। অন্তর্বর্তীকালীন সরকার যখন এটাকে নিষিদ্ধ করা হয়েছিল কিংবা বন্ধ করতে চাইছিল আওয়ামী লীগের রাজনীতি, তখন কিন্তু আজকে ক্ষমতাসীনরা তখন বলছিল আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনো কিছু বন্ধ করতে চাই না এবং যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু রাজনৈতিক অধিকার হরণ করা ঠিক নয়। কিন্তু আজকে রেজাল্টটা কি দাঁড়াইল? সো ইউ আর পেইং যে আপনি আপনার নিজের অবস্থানটাকে সবচেয়ে বেশি দেখতেছেন সব দিক থেকে। একদিকে জুলাই চেতনার বাস্তবায়ন করছেন না, জুলাই ঘোষণা সনদের বাস্তবায়ন করতেছেন না, গণভোটের মূল্য দিচ্ছেন না। এটা কিন্তু পুরো আওয়ামী বিরোধী। এই জুলাই সনদ বাস্তবায়ন যদি করেন, গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কার হয়, সব আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। সেটা না করা মানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে থাকা। আপনি বিষয়টাকে ওইভাবে চিন্তা করতে হবে। আবার সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন, কোন জনগণের সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন? তাহলে জুলাই সনদ যারা চাইছে তারা জনগণ না? সব মিলে জনগণ ধরলে তারাও জনগণ। তাহলে আপনি যে সেন্টিমেন্টের গুরুত্ব দিচ্ছেন, সেটা কি আপনার জনগণের নিরাপত্তার জন্যে, যারা আপনার দলের সাথে সংশ্লিষ্ট? আমি কিন্তু আলোচনা করতেছি, আমার এখানে কোনো আমার লাভ লোকসান কিচ্ছু নাই। আপনি এইভাবে তো চলবে না। 2 নম্বর আসেন, এত বড় একটা শক্তি আওয়ামী লীগ, তো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, তাইলে আপনি কি প্রিভিলেজ দিচ্ছেন যে জামাত এবং এনসিপি যারা অপোজিশনে আছে, এটা যদি চলমান থাকে আর একটা ইলেকশন পর্যন্ত? আমি জানি না, কারণ জামাত এরকম বারবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা আবার রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তাদের আরো বেশি বেড়ে গেছে। 1 2 নম্বর, জামাতের বিরুদ্ধে 2টা দল দ্বিদলীয় শাসন ব্যবস্থায় 2টা দল 55 বছর যাবত আপনারা বিরোধিতা করতেছেন, কোনো সন্দেহ নাই। কখনো কখনো তাদেরকে নিয়ে মন্ত্রী বানাইছেন, কখনো কখনো তাদেরকে নিয়ে আন্দোলনও করেছেন, আবার 24 আওয়ার্স তাদের বিরোধিতা। যদি বিরোধী থাকবেই, একটা পাওয়ারফুল দল, রাজনৈতিক দল, যারা মোটামুটি 25-30 বছর, বিশেষ করে শেখ হাসিনা এবং বেগম খালেদার নেতৃত্বে যদি আমি ধরি, 25 বছর পার করছে। সেই 25 বছরের কিন্তু আপনার ওই রাজনীতি টিকে রয়েছে এই জামাতে ইসলামের, এবং সবশেষে তারা এখন 68টা সিট পাইল। এটা কোন পদের বিরোধিতা রে ভাই? আপনি সে 68টা সিট পাইল, আবার আপনি এত বড় 2টা দল, একটা দলের বিরোধিতা করে আপনি শেষ করতে পারতেছেন না এখন পর্যন্ত। আজকে 68টা সিট পাইছে, কেউ কেউ বলে ইঞ্জিনিয়ারিং করে পাইছে। ইঞ্জিনিয়ারিং করে পাইলে তো ক্ষমতাই নিতে পারতো। 68টা সিট তো পাইছে। তাহলে আমরা কি ধরনের বিরোধিতা করি? স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ, এটা একটা বিভাজন মাত্র। তাহলে আর কি? আপনি এখন তার বাড়িতে কিন্তু বিরোধী দলের নেতা হিসেবে জামাতের ভদ্রলোকের বাড়িতে 5 বছর জাতীয় পতাকা উড়বে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের এই বিভাজন দূর হওয়া দরকার। এই স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, আমরা বাংলাদেশি যদি আমরা ভাবতে না পারি, তাহলে এইগুলো চলমান থাকবে। এখন আসি, আবার সেই জায়গাটায় ফিরে আসি। পাবলিক সেন্টিমেন্টের মূল্য দিয়ে যখন আপনি এই তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখতেন, তার মানে কি আপনার ইচ্ছা নাই নিষিদ্ধ রাখার? আপনাদের ব্যাখ্যায় মনে হয় আপনার নিষিদ্ধ রাখার ইচ্ছা নাই। এটা আরও মানে আছে। আরও মানে হচ্ছে এই যে কালকে যদি, যেমন জামাত ইসলামেরটা ফেরত আনছে কোর্ট কাচারি দিয়ে, তো কালকে যদি এসে আওয়ামী লীগ এখানে রিট ফিট করে, তারা তাদের এটা ফেরত পাইতেও পারে। বাট আমি একজন সাধারণ লোক হিসাবে আমি বলবো, আজকে পর্যন্ত আমি আওয়ামী লীগের কোনো অনুশোচনা দেখি নাই। আর অনুশোচনা দেখলেই বা আপনি মাপ করবেন কেন? বিচারটা প্রপারলি হওয়া উচিত। আমরা এত বেশি কনফিউজিং, বিচারের দিকেও গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, আপনি প্রপারলি বিচার করে ফেলেন না খুব দ্রুত। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, সব কিছু রায়গুলো তো হয়ে যেতে পারে। ইতিমধ্যে আবু সাইদের মামলার রায় হয়েছে, রায় নিয়ে আমি বিতর্ক করবো না। রায় নিয়ে অনেক কথা হয়েছে। আমি ফেসবুকে দেখলাম একজনে বলছে আমরা নির্দোষ, ওগুলো নিয়ে আমার কথা নাই। কারণ কোর্ট জাজমেন্ট দিছে, সেটা ভিন্ন কথা। কোর্টের জাজমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই না। ন্যায় অন্যায় সেটা কোর্ট যাচাই করবে, আরও ফোরাম আছে। এইবার আসেন, এই যে নিষিদ্ধ করে থাকতে পারতেছি বা সেন্টিমেন্টের উপরে গুরুত্ব দিতেছি, বিষয়টা আসলে কি? বিষয়টা কি বিএনপি অর্থাৎ আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করত, প্রত্যেকটা দলের কিন্তু একটা শক্তি থাকে, এবং আভ্যন্তরীণ শক্তিটি আমি বলবো, আভ্যন্তরীণ শক্তির ভিতরে হলো মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলো হলো সরকারের যন্ত্র।
আর অন্যান্য প্রশাসন যে দিয়েছে ওইগুলো ওই যন্ত্রণা। অন্যান্য প্রশাসন দুর্নীতির মামলায় ঢুকাবে, আপনি ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে নাচাবে, নানান কিছু করতে পারে। এই সব কিছু মিলে আপনাকে কাস্টডিতে নিতে হলে লাগতেছে এই পাওয়ারগুলো। এই মিডিয়া, এই প্রশাসন এবং বিজনেস অলিগার্ক যারা আছে, যারা নিয়ন্ত্রণ করে সরকারকে, সেইটা যদি সেইটার গ্যারান্টি দরকার যে কোনো দলের ক্ষমতায় থাকার জন্য সেটার গ্যারান্টি দরকার। এবং এই শক্তিগুলার বুদ্ধিদাতা কারা সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু যদি এইটাকে চিন্তা করে যে এই 3টা কমিউনিটি আমার থাকা দরকার, সেই 3টা কমিউনিটির কাছে নিশ্চয়তা পাওয়ার জন্য এই সমস্ত করতে হচ্ছে কিনা সেটা একটা বিষয়। পাশাপাশি আপনি যদি আসেন, আমরা আগে যে সেন্টিমেন্টটা দেখছি তাতে আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করছে। তখন যদি আজকের বিএনপি সরকার আরও বুদ্ধিমান হইতো, তখন ওই মুহূর্তে যদি তাকে দিয়ে আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করা যেত, সমস্ত ব্লেম কিন্তু আজকে চলে যেত ইন্টারিম গভর্নমেন্টের উপরে। সেটুকুও তাদের বোঝার ক্ষমতা হয় নাই। কার বুদ্ধিতে তখন তারা এগুলো অপোজ করছে আমরা ঠিক জানি না। অনেক কিছু করানো যেত ওই অন্তর্বর্তীকালীন সরকারের দিয়ে, এবং সবটা কিন্তু তার উপরে চাপাইয়ে দেওয়া যেত। এবং আমার ধারণা যে আজকে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তাহলে আমার কাছে মনে হয় ইউনূস সাহেব লম্বা সময় না পেলেও ওই 1.5 বছর খুব পিসফুলি থাইকে যেই কাজগুলা এখন করতে চাচ্ছে অনেকে, যেমন এই যে নিষিদ্ধ করা, এই সমস্ত কাজগুলা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করানো যেত নিজে নির্দোষ থেকে। পাশাপাশি আরেকটা কথা বলি, এই চুলের সাথে রিলেটেড হলো আবার শিরিন শারমিন চৌধুরী। এখন শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার করলো সম্প্রতি। শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারটা কেন করলো? আমার ধারণা বলছি, আমি তো শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার না করলেও তো পারতো, কিন্তু আমার কাছে মনে হয় শিরিন শারমিন চৌধুরী প্রায় 1.5 বছর যাবৎ বাংলাদেশে সার্ভিলেন্সে ছিল। তা না আপনি খুঁজে পাবেন কোত্থেকে? সার্ভিলেন্সে ছিল, সময় মতো তাকে ধরছে। এটার মানে হচ্ছে এই যে একটা সময় হয়তো আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে, আমার ধারণা। সেক্ষেত্রে কারা করবে? প্রধানমন্ত্রী যিনি সাবেক, উনি করতে পারবেন না, কিন্তু উনি এখন পর্যন্ত ছাড়ছেন না, উনি কিন্তু ওনার পথ ছাড়েন নাই। মানে ক্ষমতার লোভ মানুষের এত, এখনও কিন্তু ছাড়তে পারতেন ভারত বসে, যে ঠিক আছে অন্য কাউকে আমি বানিয়ে দিলাম। তো আমার ধারণা শিরিন শারমিন চৌধুরী কাস্টডিতে গেছে, কি ইস্যুতে ধরছে আমি তা জানি না, তবে তার জামিন পাওয়াটা আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য। হত্যা মামলা দেখানো যাই দেখান, তারা হেভিওয়েট জামিন পেতেই পারে। হয়তো যখন জামিন পাবে তাহলে সে ক্লিন ইমেজে থাকলো, অর্থাৎ তখন সে ফ্রি মুভ করতে পারবে। এই গ্রেপ্তার না হয়ে ফ্রি মুভ করলে একটা কোশ্চেন আসতো, পাবলিক সেন্টিমেন্ট। এই যে কথাটা বলছে রুহুল কবির রিজভী, যে সেন্টিমেন্ট, যে এখন যদি শিরিন শারমিন যদি এমনি ঘুরতে থাকতো তাহলে বলতে হত্যা মামলার সে ঘোরে কেমনে, ফেসিস্টের দোষর ঘোরে কেমনে, হ্যাঁ, এই গ্রাউন্ডে তিনি নিয়েছেন। অথচ ফেসিস্টের দোষর রাষ্ট্রপতি কিন্তু বহাল তবিয়াতে আছে। ইউ সি দ্য পলিটিক্স। মানে আমার কাছে এটা আলোচনা করতে এখন ভালো লাগে না ইনফ্যাক্ট। তো আমার মনে হয় আলটিমেটলি একটা সার্টেন টাইম দেখা যাবে শিরিন শারমিন চৌধুরী রিলিফ পাবে। রিলিফ পাওয়ার পর যদি কখনো সুযোগ আসে যে ক্লিন ইমেজের ইয়ে করবে, সেক্ষেত্রে তারা নেতৃত্ব দিতে পারে। জি, আপনার কাছে ভালো না লাগলেও আমাদেরকে শুনতে হবে এবং আমাদেরকে প্রশ্ন করতে হবে, বলতেই হবে, মানুষ জানতে চায়। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, অনেকেই বলছেন যে আসলে নিষিদ্ধ করে কোনো স্থায়ী কোনো সমাধান হয় না। যেমন জামাতের প্রসঙ্গটি তিনি তুলছিলেন, জামাতকে অনেকবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, আবার জামাত আরও শক্তি নিয়ে ফিরেছে, পুনরুত্থান হয়েছে, যেটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সবসময় বলা হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখছেন? সবাইকে শুভেচ্ছা, দূরের এবং কাছের। আসলে বলা যায় সেই ছোটবেলার থেকেই, স্কুল জীবন থেকেই, ঠিক আছে, যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই স্লোগান বহুবার আমি উচ্চারিত করছি, বহুবার বহু জায়গায় ব্যাখ্যা দিছি। সেই স্কুল জীবনে একটা ছোট্ট স্কুল ঘর থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজেয় বাংলা থেকে শুরু করে সর্বত্র চাওয়া ছাত্র রাজনীতির আমলে আমরা বারবার জামাত এবং শিবিরের বিরুদ্ধে কথা বলেছি। জামাত শিবির তো শুধু ৭১-এর ঘটনা ঘটাই নাই, জামাত শিবির হচ্ছে গিয়ে দশকে ঘটনা ঘটাইছে। আমাদের প্রচুর সহকর্মী আছে, আমার বন্ধু আছে যাদেরকে হত্যা করেছে, শিক্ষাঙ্গনে তাদেরকে হত্যা করেছে, কখনো চিটাগাং কলেজে হত্যা করেছে, কখনো রাজশাহী মেডিকেল কলেজে হত্যা তারা করেছে, কখনো বিশ্ববিদ্যালয়ে হত্যা করেছে। ফলে এই হত্যাকারী সংগঠনটির বিরুদ্ধে ছোটবেলা থেকে বলে আসছি। শেখ হাসিনা তো দীর্ঘ সময় একবার একটানা থাকলেন ১৬-১৭ বছর, আবার মাঝখানে ৫ বছর, ৫-১৭ গেলে ২২ বছর ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, এই ক্ষমতায় থাকার সময় তিনি এই জামাতকে নিয়ে খেলছেন আর কি, মানে এটা ইঁদুর বিড়াল খেলার মতো। ওকে না করায় নিষিদ্ধ, হ্যাঁ, আবার ওকে পুরোপুরি গণতান্ত্রিক অধিকার দেয় না, ওকে নিয়ে একটা হচ্ছে গিয়ে এক ধরনের খেলা, ওকে একটা জুজু বানিয়ে খেলেছেন আর কি। খেলতে খেলতে যখন একদম নাকের আগায় দম এসে গেছে, যে তিনি বুঝতেছে আর কিছু পারা সম্ভব না, ৩ তারিখ হয়ে গেছে আগস্টের, তখন তিনি শেষ মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ করলেন আর কি।
এবং নিষিদ্ধ করে তারা হলো কি করলেন, তার নিষিদ্ধ করার 48 ঘন্টা পর তিনি নিজেই হচ্ছে নিষিদ্ধ হয়ে গেলেন, তিনি নিজেই বাংলাদেশ থেকে হলো গায়েব হয়ে গেলেন আর কি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই অবশ্য গায়েব হয়েছিলেন, বাংলাদেশ থেকে পালাতে পেরেছিলেন আর কি। এই যে অবস্থা বাংলাদেশের, সেই অবস্থা থেকে আমরা যদি আজকে তাকাই আর কি, যে হ্যাঁ একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থান হচ্ছে অত্যন্ত রক্তাক্ত একটি গণ অভ্যুত্থান, হৃদয় বিদারক একটি গণ অভ্যুত্থান। সেখানে হচ্ছে মানে সবারই হচ্ছে নেতাকর্মী শহীদ হয়েছে, সাধারণ ছাত্ররা শহীদ হয়েছে, আমাদের মতো কমিউনিস্ট পার্টিরও হচ্ছে চারজন সদস্য তো শহীদ হয়েছে। বিএনপি দাবি করতে পারে তার 400, তো আমার তো 4 জন, আমার তো 1%, ভোট তো 1% পাই না, কিন্তু শহীদ তো হচ্ছে 1%, কখনো 2%, কখনো 50% শহীদ হই আর কি, ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু আমার তো হচ্ছে গিয়ে শহীদ আছে, তো সেই শহীদ থাকার কারণে হচ্ছে এই সেন্টিমেন্ট তো আমাদের আছে যে আমাদের শহীদের পরিবারগুলো তো বলছে যে তোমরা তো কোনো বিচার টিচার তোমরা তো পারবাই না, এমনকি যারা ক্ষমতায় গিয়েছে বা যারা পার্লামেন্টের বিরোধী দল হয়েছে তারাও তো বিচার নিয়ে খেলাধুলা করছে আর কি। আমাদের বিচার নিয়ে খেলাধুলা হচ্ছে, আমাদের বিচার নিয়ে রাজনীতি হচ্ছে, আমাদের বিচার নিয়ে তোমাদের রাজনীতি হচ্ছে, বার্গেনিং হচ্ছে, নানান বিষয় হচ্ছে। কিন্তু আমরা আসলে হ্যাঁ কিছু টাকা পয়সা পাইছি, কিছু আমরা কিন্তু আমার সন্তানের জীবনে বিভিন্ন কোনো ক্ষতিপূরণ হয় না আর কি, সন্তান হারানোর ক্ষয়ের ক্ষতিপূরণ হয় না। এখন এই বিষয়টাকে রাজনৈতিকভাবে আমি কিভাবে দেখব? আসলে দেখতে হলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই জুলাই আন্দোলনের মধ্যেকার যে হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে হচ্ছে গুম খুন এবং যে বিচারহীনতার দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্য দিয়ে মানে অরাজনৈতিক অনেক ব্যাপার আছে, তনু হত্যার কথা আছে, সাগরুনির হত্যা করার বিষয় আছে, এরকম অনেকগুলো বিষয় আছে যে পলিটিক্যাল নন পলিটিক্যাল অনেকগুলো ইস্যুজ আছে যেগুলোর বিচার হয় নাই আর কি। এই সমস্ত কিছুর কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়ভার গ্রহণ করছিলেন তারা, তাদের দায় দায়িত্ব আছে এই জায়গায়। এই দায়ে তাদেরকে দায়ী করে তাদের বিচার করা দরকার, তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালদের বিচার করা দরকার, ঠিক আছে? এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা দায়ী তাদের ইন্ডিভিজুয়াল। আরেকটা কথা আছে, তাহলে সংগঠন বা রাজনৈতিক দল হিসাবে তাকে আমি নিষিদ্ধ করব কি করব না, এই নিষিদ্ধ করলে এর ফলাফলটা কি হতে পারে, ফলাফলটা কি হতে পারে। এখন কিন্তু হচ্ছে আপনার হচ্ছে রাস্তায় মিছিল হচ্ছে না, যে সময় আপনার হচ্ছে এই বিলটা পাশ করলেন তখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে বলে দেওয়াল লিখন হয় না, তখন হচ্ছে নিষিদ্ধ করে বলে আমরা যেভাবে দীর্ঘ বছরের পর বছর যুগের পর যুগ জামাতকে নিষিদ্ধ করবো স্লোগান দিছি, সেরকম কোনো স্লোগান এই মুহূর্তে হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু অন্য বিষয় না বাংলাদেশ ব্যস্ত। বাংলাদেশে একটু হচ্ছে দক্ষিণপন্থীরা হচ্ছে খুব বেশি জুলাই সনদ নিয়ে কথা বলছে, যারা বামপন্থী তারা বলছে বাণিজ্য চুক্তি বাতিল করো, এটা নিয়ে মানুষের এই মুহূর্তে সেন্টিমেন্ট গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে এটা করার মধ্যে আমি যেটা মনে করি যে আপনি আওয়ামী লীগকে অনেক বেশি প্রাসঙ্গিক করে ফেললেন। আমরা তো জানি নিষিদ্ধ করলে কি হয়, পাকিস্তান আমলে 48 সাল থেকে 69 সাল পর্যন্ত আমরা তো নিষিদ্ধই ছিলাম, আমাদের দেখা মাত্র গুলি করা হতো, আমাদের জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে 1950 সালে খাপড়া ওয়ার্ডের রাজশাহী থেকে শুরু করে আমাদের তো 69 সালে গণ অভ্যুত্থান হওয়া আগ পর্যন্ত আমাদের নেতারা কেউ 20 বছর 25 বছর জেল খাটছে কমিউনিস্টরা, এবং কমিউনিস্টরা বেড়েই উঠছে হচ্ছে পাকিস্তানের জেলখানায়। পাকিস্তানের জেলখানাগুলো ছিল আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ওইখানে কমিউনিস্ট পার্টির শিক্ষা হতো আর কি পাকিস্তানের জেলখানাগুলোতে। তো আপনি নিষিদ্ধ করবেন, করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করবেন এবং আওয়ামী লীগকে জনপ্রিয় করবেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি এইভাবে করে দেশকে বিভক্ত করবেন। সেটা করতে গিয়ে, সেটা বন্ধ করতে গিয়ে আপনি জুলাইয়ের পক্ষ এবং বিপক্ষ এইভাবেও বাংলাদেশকে বিভক্ত করা যায়। এবং হলো বিপক্ষ শক্তি বা হচ্ছে আওয়ামী শক্তি কিন্তু কম নেই আর কি, ঠিক আছে? 30% হোক 20% হোক, এটাও তো একটা বাংলাদেশের মানুষ, এটাও একটা বাংলাদেশের মানুষ, এবং এরা এখন পর্যন্ত সেই রাজনৈতিক জায়গা থেকে তারা সরে আসে নাই, তারা সরে আসে নাই সেই জায়গা থেকে। তারা হয়তো না ভোট দিয়েছে কিংবা তারা হয়তো ভোট প্রত্যাখ্যান করেছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে, কিন্তু তারা তো আছে আর কি। এই জায়গাটা আপনি কিভাবে রিকনসিলিয়েশন করবেন, এইটাই হচ্ছে আসলে একটা আধুনিক এবং একটা গণতান্ত্রিক মুভ ছিল, যে একই সাথে দায়ীদের বিচার করা, দোষীদের বিচার করা। এখন দেখা যায় ক্লাস 7-এর একটা ছেলে বা 8-এর একটা ছেলে, সে হয়তো আওয়ামী লীগের স্লোগান দিয়ে বসলো, নিষিদ্ধ দলে নিষিদ্ধ স্লোগান দিলেন, আপনাকে গ্রেপ্তার করলেন, সেটাকে আবার ফেসবুক মিডিয়া থেকে নিয়ে গিয়ে খুবই একটা মানবিক বিষয় হিসাবে প্রচার হবে। এবং এই প্রচার হওয়ার মধ্যে দিয়ে আসলে খবরটা কি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে প্রশ্ন। আরেকটা কথা মনে করি, এই যে কদিন আগে নেপালে নির্বাচন হয়ে গেল, দেখেন নেপালে যে নির্বাচন হলো সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল সুশীলা কার্কের, সেই অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের মধ্যে সেখানে নির্বাচন করলেন, এবং সেই নির্বাচন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আন্দোলন যারা করেছিলেন, আন্দোলনে যারা পোস্টার বয়রা ছিলেন, হ্যাঁ, ওই বেলান্দ সাহা, তিনিই প্রধানমন্ত্রী হয়েছেন। এবং ওইখানকার হচ্ছে যে দ্বিতীয় প্রধান দল, ধরেন বিএনপির মতো যে দল, সে কংগ্রেস, সে দ্বিতীয়তেই রয়ে গেছে। আর হচ্ছে যে ক্ষমতায় ছিল, হ্যাঁ, কেপি ওলি শর্মার পার্টি, তারা তৃতীয়তে নেমে আসছে।
তারাও নির্বাচন করেছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তারপর হচ্ছে বেলেন্দে সারা নির্বাচন জিতে আসছে, সেখানে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, তাতে কি হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরঞ্চ বেলেন্দে শাহ প্রধানমন্ত্রী হওয়ার পর কেপি ওলি শর্মাকে গ্রেপ্তার করছেন, কারণ ওই সময় ওই আন্দোলনে, ওই গণ অভ্যুত্থানে কিন্তু ওখানে অনেক হত্যাকাণ্ড হয়েছিল। তার আগেরটা যদি দেখেন আপনি, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান, সেখানে যে রাজা পাকসের যে ফ্রিডম পার্টি, তাকে নিষিদ্ধ করা হয়েছে, ফ্রিডম পার্টিও কিন্তু নির্বাচন করছে শ্রীলঙ্কায়। আগের বার ইলেকশনে 45% ভোট, আর এইবার ইলেকশনে তারা পাচ্ছে মাত্র 4.5% ভোট, 10 ভাগের 1 ভাগে তাদের ভোট নেমে আসছে। এটাই হয়তো, এটাই হয় আর কি, গণ অভ্যুত্থান পরবর্তীকালে এই ঘটনাটাই ঘটে আর কি। কিন্তু আমরা সেই জায়গায় হচ্ছে গিয়ে আমরা একটা আপনাকে যে কেউ ব্রিফ করতে পারে, যে কেউ বলতে পারে ভাই বাংলাদেশের যে হিংসা প্রতিহিংসা রাজনীতি আছে সেটা শেষ হয়নি আর কি। এই জায়গাটাতেও আমাদেরকে একটু বেড়ে আসতে হবে, কিন্তু সেই বাইরে আসার সুযোগটা আমরা কতটা গ্রহণ করতেছে। এখন আমাদের রাজাকি ভাই উনি খুব ভালো বোঝেন, আইন খুব ভালো বোঝেন, তাকে আমি শ্রদ্ধা করি, আমি তার টক শো দেখি এবং খুব উপভোগ করি তার টক শো, তার আলোচনা, তার বাচনভঙ্গি এবং তার অনেক ভিন্ন ভিন্ন মাত্রার চিন্তা ভাবনা। উনি আজকে আরেকটা কথা বলছেন আর কি, যে ইন্টারিম গভর্নমেন্টের উপর চাপাই দিলেই হয়ে যেত গা, ঠিক আছে, খামাকা বিএনপি তখন একটা ভাব নিল, এখন একটা ভাব নিল। হ্যাঁ, আমার কাছে বিএনপির এই আমি ওইভাবে দেখবো না, আমার কাছে বিএনপি হচ্ছে কি মাঝে মাঝেই হচ্ছে তাকে বোঝা আমার জন্য খুব কঠিন হয়ে যায় আর কি। এই যে ধরেন হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তারা একটা নিয়োগ করেছেন আর কি, এই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে খুব জোরদার বক্তব্য, সবচেয়ে আগে সবচেয়ে বক্তব্য, এবং তাকে রজার খলিল বলেও ডাকাডাকি করছেন হচ্ছে বিএনপি খুব গুরুত্বপূর্ণ নেতারা। এই রজার খলিল সাহেবকে বোঝা যায় না, তখন আবার সেই নানান বিষয়ে তাদের হাতে এরকম হঠাৎ তারা খুব দ্রুত পরিবর্তন ঘটে। এমনকি আপনি মনে করে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টও যে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করেছিল এই রাজনৈতিক দলটিকে, ওই সময় দেখবেন যে হচ্ছে বিএনপির অবস্থান কি ছিল। হ্যাঁ, আমাদের অবস্থান কিন্তু এখন যা আছে তখন তাই ছিল আর কি। হ্যাঁ, আমরা কিন্তু আন্দোলনে যাইনি, ওই যমুনা ঘেরাও করতে যাইনি। যমুনা ঘেরাও করতে বেসিক্যালি গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, এনসিপিরও কর্মসূচি ছিল না, খুব ভালো করে পরে দেখেন। এর পরের দিন কিন্তু সার্জিস আলমকে পাঠানো হয়েছিল হাসনাত আবদুল্লাহকে ঠান্ডা করে ওখান থেকে সরায় নেওয়ার জন্য আর কি। মানে হাসনাত আবদুল্লাহর উদ্যোগে একটা হলো, এবং সেখানে হচ্ছে গিয়ে আস্তে আস্তে জমাটটা বড় হলো, সেখানে আসলেন হচ্ছে জামাতের হচ্ছে কর্মীরা আসছেন, বা অন্যান্য 11 দলীয় জোট এখন যারা করেন তাদের কর্মীরা আসছেন সেখানে। আসবার পর এবং সেখানে খুবই মানে স্প্রে করা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ঠান্ডা পানি টানি দিয়ে স্প্রে করে একটা রাষ্ট্রীয় আন্দোলন হয়েছে। আবার তখন আবার ইউনূস সাহেব মাঝখানে হঠাৎ বললেন পদত্যাগ করবেন, ঠিক ওই সময়, হ্যাঁ, ওই সিদ্ধান্ত আসার আগে তিনি পদত্যাগ করবেন, চলে যাবেন, বিদেশে চলে যাবেন আর কি। তখন আবার সবাই দৌড়াদৌড়ি করে তার সাথে দেখা করতে গেল। তার সাথে যখন বিএনপি দেখা করতে গেল তখন কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেখানে থাকলেন প্রধান উপদেষ্টার সাথে, আর এই আসিফের বিরুদ্ধে কিন্তু বিএনপি তখন পদত্যাগের দাবি তুলে বসে আছে আর কি। মানে আমার কাছে খুবই বিষয়গুলো পিকুলিয়ার লেগেছে এবং তখন একটা কথা বলছিল আমরা অখুশি না আর কি। হ্যাঁ, আমরাও চাইছি, মানে যখন সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর বিএনপির স্টেটমেন্ট ছিল যে আমরা অখুশি না আর কি। এখন কেন, এখন হঠাৎ করে এই বিষয়টাকে খুব জোরদার কেন করা হচ্ছে, এটাই হচ্ছে খুব হচ্ছে আমার কাছে রহস্যের জায়গা। আমরা আরো আলোচনা করব, আপনাদের কাছ থেকে আরো বক্তব্য শুনবো। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি এবং সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আমি আবারও আবু হেনা রাজ্জাকিকে দিয়ে শুরু করতে চাই। রাজ্জাকি ভাই, আজকে আপনাদের প্রোগ্রাম ছিল, আজকে এনসিপির একটি প্রোগ্রাম ছিল, সেখানে আপনি ছিলেন। অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি সংসদীয় বুধবারে সম্ভবত বুধবারে ওই যে কি রাউন্ড টেবিল কি সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ শীর্ষক গোল টেবিল আলোচনায় সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটি বিষয়, বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কথা চলছে। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে জাতীয় সংসদে বিল তুলেছে বিএনপি সরকার। যদিও রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে 31 দফা ও নির্বাচনী ইস্তেহারে দলটি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের কথা বলেছে। আপনি আসলে বিচার বিভাগের স্বাধীনতাকে কিভাবে দেখছেন? বিচার বিভাগের স্বাধীনতা কি আসলে কতদূর? না, আমার কাছে যে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়,
আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে সে মারাত্মকভাবে গণতান্ত্রিক থাকেন এবং মানবিক গুণাবলী তাদের কাছে সাংঘাতিক থাকে। চলনে বলনে টেলিভিশন টক শোতে সর্বত্র তাদের মানবিক গুণাবলী পাওয়া যায়, সেটা যে দলই হোক, ক্ষমতায় যখন থাকেন না, ক্ষমতার বাইরে থাকাকালীন। আমরা যেমন এই 5ই আগস্টের আগে যে টকশোগুলো করেছি সেখানে আওয়ামী লীগের লোক ছিল এবং আওয়ামী লীগের লোকের সাথে আমরা যখন টকশো করতাম তখন আমরা দেখতাম টিভি চ্যানেল যারা অ্যাঙ্কারিং করেন, এর বাস্তবতা যেটা, আমি এখানে কোনো কথা বলতে গেলে অ্যাঙ্কার সাহেব যেন বলতে একটু ধৈর্য ধরেন, সময় দেন, আমাকে বলতে না দিলে হবে না, এবং সেটা অ্যাঙ্কাররা ফলো করতো। আমরা সেগুলো বলতে পারতাম না মানে কি এখন কি সেরকম দেখেন কিছু? এরকম এখন মনে করেন যে আপনি সরকারি দলীয় 2/3 মেজরিটি পাওয়া দলীয় কাউকে আনেন, সে বললে সেম জিনিস হবে। আমরা ইতিমধ্যে বহুজন, নাম বলবো না, নাম বললে কি হয় ওই লোকটার ক্ষতি হতে পারে, তার সম্পর্কে মানুষ খারাপ ধারণা নিতে পারে। 21 টেলিভিশনের তো আপনার বেশি পার্টিকুলার ধারণা নেই। 21 টেলিভিশন আপনি যাচ্ছেন কেন? তাহলে পার্টিকুলার, তাহলে তো আমি সবচেয়ে ভালো মানুষ ধরে বসে থাকলে কাজ হবে? আপনি ভালো, ঠিক আছে, তো আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আপনার ফুটপাতে কোট বিক্রি হয়, যে কোট, একটা কোট কত ভাই, 200-250 টাকা না, যেটা মজুরি লাগে 6000 টাকা। তো ফুটপাতে মনে করেন 200 কোট সাজানো আছে, এর ভিতরে একটা এ গ্রেডের টেইলার মাস্টার বানানো 20,000 টাকা দামের কোট আছে, ওইটার দামও 200 টাকাই বলবে। কেউ কিনতে গেলে ওটার দাম 200 টাকা বলবে। তা আপনি ভালো চ্যানেল, সব ঠিক আছে, আপনি মিডিয়ার জগতে সবার কথা বলবো, তখন কিন্তু আপনি ভাববেন আপনি ওর ভিতরেই পড়ে যাবেন, ওই এক্সেপশন আপনাকে খুঁজবে না, সেটা বলছি। তো এখন এই যে প্রসঙ্গে ছিলাম, এই যে বলতেছেন যে বিচার বিভাগের কথা, হ্যাঁ, এই বিচার বিভাগের স্বাধীনতা কে না চায়? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, ক্ষমতার বাইরে যখন থাকে তখন ব্যাপকভাবে চায় বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতাটাকে যদি আপনি পরাধীন করে ফেলেন, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, আমার এত মামলা বোঝার দরকার নাই, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, তাহলে আপনি দেখবেন সরকার পক্ষের, এই দেশের মানুষ তো বিচারক কিন্তু তার এজলাসে বসে বসে বোঝেন কি, যে ক্ষমতাটা, দায়িত্বভার কার উপরে সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি কেয়ারিং হবে। আর এই বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, বিচার বিভাগ তার মতো থাকে, সে কাউকে কেয়ার করবে না। আপনার নিয়োগকর্তা যখন সরকার হয়ে যাবে তখন তো তাকে কেয়ার করতে হবে, সোজা হিসাব। আজকে আমরা এটা শুনছি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, কি বলছে রায়তে? বলছে 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নির্মাণ করার ডাইরেকশন দিছে। ভালো জিনিস তো, এটার জন্য আমি আপিল করতেই বা যাবো কেন? আপিল করতে যাওয়ার প্রয়োজনই বা কি? আমি তর্কের খাতিরে বলছি, আমি যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, আমি যদি বিচার বিভাগকে মজবুত করার জন্য বিশ্বাসী হই, তাহলে তো আমার এখান থেকেও আমি উচ্চ আদালতে কেন যাব? আর যদি আমি সেটাই বিশ্বাসী নাই, তাইলে আমি যাব না। এখন আমি ব্যক্তিগতভাবে জানতে চাইব, বুঝতে চাইবই যে এটা যদি উচ্চ আদালতে যায়, আমি আজকে এই জনতার মাঝে, আপনাদের মাধ্যমে জনতার কাছে না, পুরা দেশের কাছে, তথা বিচার বিভাগের যারা প্রধান তাদের কাছে আমি দেখতে চাই যে আমার বিচার বিভাগ কিভাবে কাজ করে। এটা খুব দ্রুত অ্যাপিলেট ডিসিশন নেন এবং তারা সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত থেকেই আমাদের যা রায় হয়ে যাবে যে আমরা কি সরকার দ্বারা বিচার বিভাগ পরিচালিত না বিচার বিভাগ দ্বারা সরকার নিয়ন্ত্রিত, সেটা আমরা খুব দ্রুত দেখতে চাই। কেননা এটা যদি আপনি দ্রুত না করেন, তাহলে হাইকোর্ট যে রায় দিছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এটাও বলছে, সার্টিফিকেট দেওয়া বলে এটাকে, একটা সার্টিফিকেট দিছে, এটার মানে হচ্ছে আপিল অটোমেটিক হবে। আপিল যদি অটোমেটিক হয়ে যায়, মানে আপিল নিয়ে কোনো হিয়ারিং করা লাগবে না, ফাইল করলেই সেটা আপিল হয়ে গেল। তো আপিল যদি হয়ে যায়, ওখানে কিন্তু এইটা পেন্ডিং থাকলে কিন্তু ওই 3 মাসের মধ্যে আর বিচার বিভাগ আলাদা হচ্ছে না, আলাদা সচিবালয় হবে না। কেননা আমরা অলরেডি সলিসিটার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা বার্তা পাইছি যে তারা সরকারের সাথে আলাপ করছে এবং সরকার এই বিষয়ে দায়িত্ব পালন করবে, অর্থাৎ তারা যে বিচার বিভাগকে আলাদা করবে, সচিবালয় করবে, সেটার জন্য সরকারের একটা রোল থাকে। সেই সরকারের রোলটা যদি না পায় হাইকোর্টের রায়ের ভিত্তিতে, তাহলে কিন্তু অ্যাপেলেট ডিভিশনে ফলাফল রায় না হইলেও ওটা পেন্ডিং থাকবে। আমার কথাটা বুঝাইতে পারছি? অ্যাপেলেট ডিভিশন যদি রায় নাও আসে, ওই বিচার বিভাগের সচিবালয়টা কিন্তু আলাদা হবে না। সুতরাং আমি দাবি করতেছি বিচার বিভাগ এবং সরকার দুইজনের উদ্যোগ আমি দেখতে চাই। এটা অ্যাপেলেট ডিভিশনে যাক এবং অ্যাপেলেট ডিভিশনে জাজমেন্ট দিয়ে দেখ। সেই জাজমেন্ট বলে দিবে যে বিচার বিভাগ কি স্বাধীন হতে চান কি না।
বিচার বিভাগ নিজে নিয়ন্ত্রিত হইতে চান কিনা সরকার দ্বারা, নাকি বিচার বিভাগ সরকারকে কেয়ার না করে স্বাধীন সত্তা নিয়ে থাকবেন, এই জাজমেন্টটা আমরা দ্রুত আগামী 3 মাসের মধ্যে চাই। কারণ এটা কোনো কঠিন কাজ নেই, একটা পার্টিকুলার এই কেসটা করে আমরা দেখতে চাই। আমাদের সরকারকে ব্লেম দেই, রাজনৈতিক দলকে ব্লেম দেই, নানানজনকে ব্লেম দেই। সুতরাং আমি মনে করি যেহেতু আপিলটা রাইট হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন আর যাই তাদের উচিত খুব দ্রুত মামলাটাকে এনে এটা নিষ্পত্তি করা। কারণ আমার কাছে মনে হয় একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সুতরাং বিচার বিভাগের বিষয় আমি এটুকুই এখন আপাতত রাখলাম। আর একটা প্রশ্ন আপনি কি করছেন আমি ভুলে গেছি। সেটি জুলাই সনদ নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমি আসি আগে এই বিষয়ে রুবেল ভাই বক্তব্য নিয়ে আসি। আমি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, রাজনীতি বিশ্লেষকরা যে কথাটি বলছেন যে বিএনপির বর্তমান অবস্থা তাদের অঙ্গীকারের বিপরীত। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার মধ্যে একটি বড় বিষয় ছিল বিচার বিভাগের সংস্কার। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ দলীয়করণের ভুক্তভোগী বিএনপি এবং তারা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সবচেয়ে সোচ্চার ছিল, এটি বিভিন্ন বিশ্লেষকরা বলছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ। আমাদের ন্যূনতম একটা প্রত্যাশা ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর, সেটা হচ্ছে এবং 90-এর গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমরা যারা বামপন্থী, আমাদের লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ, তার না হোক একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাই। ঠিক আছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশটা যদি পাইতে চাই, তা 3টা জিনিস আমার নিশ্চিত মিনিমাম করা দরকার। একটা হলো যেটা 12 ফেব্রুয়ারি হলো যে আমার ভোটাধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটুক নিশ্চয়তা আমার পাওয়া দরকার এক, এবং সেটা 5 বছর পর পর যেন আবার ফিরে আসে আর কি সেই সিস্টেমটা। আরেকটা 2টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে গিয়ে বিচার বিভাগের স্বাধীনতা, আর একটা হলো গণমাধ্যমের স্বাধীনতা। আমি গণমাধ্যমের স্বাধীনতা বলতে 21 টিভির স্বাধীনতা বলতেছি না। রাজ্জাকি ভাই, আপনি এবং আমরা কিন্তু একটা টেলিভিশনের মালিক, আমরা ভুলে গেছি। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ওই বাংলাদেশ টেলিভিশন চলে, বিটিভি চলে, হ্যাঁ, ওটার মালিক আমরা জনগণ, ঠিক আছে। ওই বিটিভির অবস্থাটা কি আর কি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন হচ্ছে এত চ্যানেল ছিল না। আমরা যখন সেই ইন্টারমিডিয়েট পড়ি 90-এর গণঅভ্যুত্থানের পরের যে অবস্থা আর কি, সেই সময় খুব ছিল যে বিটিভি ছিল আগে সাহেবের বাক্স, হ্যাঁ, বিবি গোলামের বাক্স, এখন ওটা বিবির বাক্স হয়ে গেছে আর কি। 91 সালের পর আমরা বলতাম আর কি সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলামের গোলাম বাক্স, মানে যারা গিয়ে বলে তাদের মতো করে ওরা গোলাম গোলাম আর কি। তো আমার বাংলাদেশ টেলিভিশন জনগণের টাকায় যে চলা, সেটা হচ্ছে গিয়ে সেটার একটা স্বাধীনতার দাবি ছিল কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের সময় আর কি। কারণ আমরা এরশাদকে দেখতে দেখতে ত্যক্ত এবং বিরক্ত ছিলাম, প্রতিদিন আমাদের জোর করে, কিন্তু অন্য কোনো টিভি দেখা যেত না। ওই রাত 8টার সময় বসলেই আমরা এরশাদের বক্তৃতা শুনতে হইতো। তো সেই সাহেব বিবি গোলামের বাক্স থেকে বেড়ে আসার চেষ্টা আমরা করতাম। এটা এখনো আছে, বিটিভিটা এখনো আছে, সেখানে বিশাল রাজস্ব ব্যয় হচ্ছে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিচার বিভাগের স্বাধীনতা যদি আপনি নিশ্চিত না করেন, না করার যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন, তাহলে নিশ্চিত আপনি গণতন্ত্রের বিপক্ষে, নিশ্চিত আবার আপনি নতুন করে স্বৈরতন্ত্রের পক্ষে হাঁটা শুরু করে দিয়েছেন। এটা একদম মানে ক্লিনিক্যাল ফিচার থাকে না, আপনার জ্বর হইলে কেমনে বুঝবো জ্বর হয়েছে, আপনার করোনা হইলে যেমন বোঝা যায় যে করোনা হয়েছে, হ্যাঁ, আপনার জল বসন্ত হইলে যেন বোঝা যায় আপনার জল বসন্ত হয়েছে, তেমনি করে যখন সরকার বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ চালানো শুরু করবে, তখন বুঝতে হবে যে স্বৈরতন্ত্রের যে অসুখ, স্বৈরতন্ত্রের যে প্রবণতা, সেই প্রবণতায় তাকে একেবারে আবিষ্ট করে ফেলছে। এখন তো মাত্র, এখন ধরেন বড় বড় দুর্নীতি শুরু হয়নি আর কি, ঠিক আছে, মাত্র সরকারের বয়স ছিল 40-45 দিন, এখনো দুর্নীতির অ্যাকাউন্ট খোলে নাই সরকার, ঠিক আছে। এখনো হচ্ছে আপনার বিরোধী দল তেমন কোনো জোরদার আন্দোলন শুরুই করে নাই, হরতাল টরতাল এরকম কিছু শুরুই করতে পারে নাই বিরোধী দল। সংসদের বিরোধী দল বলেন, আমাদের মতো বাইরের বিরোধী দল বলেন, আমরা কেউ এরকম জোরদার আন্দোলন শুরুই করি নাই। এখনই যদি তারা হচ্ছে গিয়ে ভয়ে আতঙ্কে হচ্ছে ক্রমশ সংকুচিত করে, এবং সেই যে 133টি অধ্যাদেশের বিষয়ে আলাপ হলো, সেই অধ্যাদেশগুলোর মধ্যে যে 4টিকে তারা একদম চোখ বন্ধ করে ফেলছিলেন, হ্যাঁ, তার মধ্যে সেই সুপ্রিম কোর্টের বিষয়টা ছিল, অধস্তন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করবে, এরকম যে বিষয়গুলো ছিল, এটা অ্যাবসলিউট গণতান্ত্রিক বিষয়। আমি ওই এন্টারিম গভর্নমেন্ট, ওই অনির্বাচিত গভর্নমেন্টের অনেক কাজের প্রচণ্ড ঘোর বিরোধী, হ্যাঁ, অনেক কিছু আমি ঘোর বিরোধী আর কি। বাংলাদেশকে রীতিমতো বেঁচে দিছে, গোলামির একটা বাণিজ্য চুক্তি করছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু তারপরও সেই ওই গভর্নমেন্ট যে প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ পাশ করছে, সেই গভর্নমেন্টও কিন্তু এই জায়গাটা একটা গণতন্ত্রের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিছিল, সেই পদক্ষেপটা রিসিভ করা দরকার ছিল বিএনপির। সেটা রিসিভ না করে
উল্টায় দিয়ে করছেন। এখন যদি এটা আবার শেখ হাসিনা স্টাইলে করেন, যেমন হচ্ছে দেন কোটার বিষয়টা নিয়ে, ওটা তো আমরা কোটা আবার ফিরে নিয়ে আসি নাই, আমি নিষিদ্ধ করছি, আদালত আবার এই কোটাটা জারি করছে। ওই খেলা যদি খেলেন, আদালতের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করেন, আইনের উপর চাপাই দেন, আমি তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিনি, তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করছে আর কি। তো ওইরকম হচ্ছে যে আদালতকে যদি ব্যবহার করার চেষ্টা করেন শেখ হাসিনা স্টাইলে, তাহলে তো হচ্ছে বাংলাদেশের মানুষ আবার সেই স্টাইলেই জবাব দেবে যে স্টাইলে শেখ হাসিনাকে জবাব দিয়েছিল। তো আমরা চাই না, আমরা চাই যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার 5 বছর থাকুক। এটা দেশটাকে পাকিস্তান জানানো হয়। পাকিস্তানে তো আজ পর্যন্ত কোনো সরকার তার মেয়াদ পূরণ করতে পারে না, কিন্তু বাংলাদেশে তো বহু সরকার তার মেয়াদ পূরণ করতে পারছে আর কি। তো ওরকম মেয়াদ পূরণ করবার মানে চাই, প্রত্যাশা করি মেয়াদ, কিন্তু সেটা করতে হলে আপনার ন্যূনতম যে গণতন্ত্রের ব্যাপারগুলো আছে, খুব বেসিক যে বিষয়টা আছে, সেটা বিচার বিভাগের স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে। আর আপনি যদি বিচার বিভাগ স্বাধীন না করেন, তাহলে আপনি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যতই ভালো থাকুন ব্যক্তিগতভাবে, আপনি যতই দেশকে ভালোবাসেন, যতই আপনি সুন্দর সুন্দর কথা বলুন, সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন, সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করুন, আপনার কোনো পরিকল্পনা আপনার নিজের দল বাস্তবায়ন করতে দেবে না, আপনার দলীয় কর্মীরা বাস্তবায়ন করতে দেবে না, যদি আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে না পারেন। জি, আমি আবারও রাজ্জাকি ভাইয়ের কাছে আসছি। বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলটি পাশের ফলে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত 2009 সালের জাতীয় মানবাধিকার আইন পুনঃপ্রচলন হবে। বিলটি উত্থাপনে আপত্তি তুলে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আজকে যারা সরাসরি সরকারি বেঞ্চে রয়েছেন তারা 24শে জুলাইয়ের আগে হলে এই বিল পাশের বিরোধিতা করতেন। এই অধ্যাদেশকে ল্যাপস করার মধ্য দিয়ে মানবাধিকার কমিশনকে রাজনৈতিক দমন পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মানবাধিকার কমিশনের বিষয়টি আছে। আরেকটি বিষয়, জুলাই সনদ নিয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছিলাম আজকে। জুলাই সনদ তো আমি বললামই, জামায়াত সহ 11 দল তাদের দীর্ঘমেয়াদী আন্দোলনে যাচ্ছে, সেরকম একটি আমরা রূপরেখা দেখেছি। সেটা তারা রূপরেখা, তারা আন্দোলনে যাবে, যেতে পারে, যাওয়াটা যৌক্তিক না অযৌক্তিক সেই বিবেচনাও তাদের। কিন্তু আমি সাদামাটা চোখে যেটা দেখি তাতে হলেই, আপনি যখন একটা সংসদের ভিতরে আমাদের যে দীর্ঘ, আমি যদি এরশাদের পর থেকে, যে ভাই বললো যে এরশাদের পর থেকে তারা সক্রিয় আন্দোলন সবাই করে, বিশেষ করে এরশাদের টাইম থেকে, আমাদের যাদের বয়স এটা এরশাদের টাইম থেকে, সেই টাইম থেকেও যদি আপনি ধরেন 1991 সাল থেকে, 91 সাল থেকে কিন্তু কম না বছরগুলো, ওদিকে 9 বছর, এদিকে 26 আর 9 কত 33, 26 আর 9 9 35 বছর। আপনি যদি 35 বছরের রাজনীতি দেখেন, তাহলে আপনি কি দেখতে পান সেখানে? এই 35 বছরের রাজনীতির ভিতরে কিন্তু এই যে আপনি মানবতা বিরোধী বিষয় বললেন, কিংবা কি যেন কথাটা বললেন, খেয়ে হারাই ফেললাম, সাবজেক্টটা ছিল মানবাধিকার কমিশন বিলটি। হ্যাঁ, আচ্ছা, মানবাধিকার কমিশন বিল, তারপর এবং এই যে দেখেন একটা, আপনি কি খেয়াল করছেন যে জুলাই আন্দোলনকারীদের সুরক্ষা আইনটা করছে, সেটা দেখছেন? সেখানে কিন্তু ওই অধ্যাদেশের 5 নম্বর ইয়েতে, ভাই বোধহয় দেখছেন এটা না, 5 নম্বর ইয়েতে বলা আছে, জুলাই অভ্যুত্থানের যারা ছিল তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং দেওয়ানি যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো কিন্তু সব প্রত্যাহার করা হবে। ঠিক আছে? পাশাপাশি 5 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে, যদি কারো বিরুদ্ধে সরাসরি কোনো হত্যার অভিযোগ থাকে, সে যদি কোনো দাপ্তরিক হন, কোনো প্রশাসনিক বাহিনীর হন, সরকারি কোনো বাহিনীরও হন, সেক্ষেত্রে তারা মামলা যদি হয়ে যায় করতে পারবে, তদন্ত করতে পারবে, এবং মানবাধিকার কমিশনের অনুমতি সাপেক্ষে। এবং আমার কাছে মনে হয় এই জন্য মানবাধিকার কমিশনটাকে ওইভাবে রাখা হয়েছে। তাতে কিন্তু আলটিমেটলি আপনার সুরক্ষাটা হয় নাই, কারণ সুরক্ষা আইন দিয়ে কখনো করা যায় না। বঙ্গবন্ধু হত্যার পরেও কিন্তু ইনডেমনিটি করা হয়েছিল, এবং আপনার মনে আছে, ভাইয়ের মনে আছে, 71 সালের পরেও কিন্তু একটা ইনডেমনিটি করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে। কোনো ইনডেমনিটি থাকে না, কারণ ইনডেমনিটি হলো কি, আমি না মানলে আপনি কি করবেন, না মানলে আপনি কি করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনডেমনিটির কথাটার মানে হচ্ছে এই যে একটা অঘটন ঘটছে, সেটার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, আপনি জিনিসটা বুঝছেন, আপনি অ্যাকশন নেবেন, আপনি এটাকে বৈধতা দিবেন। কোন অর্থে বলছি আমি, এই যে বৈধতাটা দিবেন, সেই বৈধতাটার জন্য হলো জুলাই সনদ। আরেকটু খুইলে যদি আমি আপনাকে বলি, জুলাই অভ্যুত্থানে যারা কাজ করছে তারা অপরাধী, ঠিক আছে? আমি এই আইন বলে ইনডেমনিটি দিতে গেলে বলে এটা তারা অপরাধী, কেননা রাষ্ট্রপক্ষ যারা ক্ষমতায় তারা কিন্তু সুরক্ষা আইনটা দিচ্ছে। এখন তারা যদি দাবি করে যে জুলাই আন্দোলনে তারা ছিল, তারা বলতেছে না যে আমরা আন্দোলনে ছিলাম, সেটা তো বলা হয়েছে।
আমরা এই ভিডিও দেখছি যে পার্লামেন্টের একজন মেম্বার, নাম আমি ইচ্ছা করে বলি না, একটা তার বয়ান আছে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বেগম খালেদা জিয়া একটা বলছেন, সেটা তো আছেই। ইন এডিশন একজন পার্লামেন্টের মেম্বার বর্তমানে, যিনি কয়দিন আগে বলছিলেন যে এই সংবিধান দেখলে আপনাদের গাত্র দেওয়া হয় কিনা, উনিও বলছিলেন যে এই সংবিধান মানুষের সংবিধান না, এই সংবিধান রাখা হবে না। তারাই আবার বলতেছে যে জুলাই আন্দোলনে তারা ছিল, জুলাই আন্দোলনে যারা ছিল তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে জুলাই সুরক্ষার যে আইনটা, বিধানটা, সেটা তো সবার জন্যই তো করা দরকার, শুধুমাত্র ওই ছাত্রদেরকে দিচ্ছি কেন আমি? তাহলে কি আমি জুলাইতে ছিলাম না? যারা আইনটারে পাশ করতেছে তারা কি ছিল না? তাহলে তারা আবার ওই যে হত্যার বিষয়টা, হত্যায় যদি কেউ সক্রিয় থাকে তারটা, তাহলে সেটা আসতেছে কেন? তাহলে কি জুলাইতে তারা খালি এই ছাত্ররা ছিল, তারা ছিল না? এটা যেমন একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাহলে তাদের রক্ষা নাই। এই জুলাই আন্দোলন যারা আছে, এটা পাশ করলে আপনার রক্ষা নাই, যে কোনো সময় রিওপেন হতে পারে। যেমনিভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা যে ইন্ডেমনিটি করছে সেটা রিওপেন হয়েছিল, তারপরে অন্যান্য ইন্ডেমনিটি সবই রিওপেন হয়, এটা রিওপেন হতে পারে। আবার আবার সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের যে অবমাননা করা হচ্ছে এখন রেগুলার, আপনি কি দেখেন যে সংবিধানের অবমাননাটা কেমন হয়? আমি ভাই কারো পক্ষে বিপক্ষে না, আমি সংবিধানের ভিতরে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। একজন ইউএনের কি অবস্থা হয়েছে আপনারা জানেন, যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক পাঠ করছিল, সে তো ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন বলছিল, তো তাতে তার এই ইমিডিয়েট বদলি কেন হইল? আবার চাইরের কম মোতাবেক বঙ্গবন্ধুর ছবি ঝুলতেছে না উপরে, তাহলে ভাই আপনার তো সংবিধান ভায়োলেট হচ্ছে। এখন বলা হচ্ছে যে না, আমরা তো সংশোধন করে এটা ঠিক করব। যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ তো অপরাধ হয়, নাকি হয় না? যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ অপরাধ হয়, এটা ক্রিমিনাল অফেন্স। এইটার ক্রিমিনাল অফেন্সের কিন্তু কোনো তামাদি নাই। কেন নাই? বঙ্গবন্ধুর ইন্ডেমনিটি দেখেন, তামাদি নাই। ওই যে মানবতা বিরোধী অপরাধে, জামাতের বিরোধী, তামাদি নাই, এগুলার তামাদি নাই। সুতরাং বিচার আপনাদের হবে, যে কেউ করতে পারে। এই দুই পক্ষই কিন্তু রিস্কে থাকবেন সংবিধান নিয়ে নাড়াচাড়া করে। এটার থেকে যদি আপনি মুক্তি পেতে চান, সেইটা আমি বলছি, দুই পক্ষের মুক্তি হইল আপনার জুলাই সনদের বাস্তবায়ন। জুলাই সনদের বাস্তবায়ন আপনাকে দিবে এই অভ্যুত্থান যেটা হয়েছে সেইটার স্বীকৃতি এসে যাবে, এবং সেটার ভিতরে ঢুকে আপনার সংবিধানটাকে সংশোধন করবেন আপনাদের মতো করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি শুধুমাত্র আমাকে এই জুলাই আমাকে দায়ের মুক্তি দেন, তার মানে কি? তার মানে হচ্ছে অপরাধটা আমি করছি। আপনি দায় মুক্তি দিচ্ছেন মানে কি? এখন বিচার হবে না, যে কোনো সময় হতে পারে। আপনি আমাকে দায় মুক্তি দিবেন কেন? ইট ইজ অ্যাকসেপ্টেড বাই অল, সবাই অ্যাকসেপ্ট করছে নাকি? দেশ কি করে নাই ভাই? দল মত নির্বিশেষে সবাই আপনি অ্যাকসেপ্ট করছেন, করে গণভবনে গিয়ে সিদ্ধান্ত নিছেন। আর সেইটার কারণে আপনি 2029-এর বদলে 2026-এ নির্বাচন পেয়েছেন সংবিধান বহির্ভূতভাবে। কারণ সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন কেন? আপনার 8ই আগস্ট 2024-এর যে ওত নিল সরকার, তার থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হইলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। তারপরে যেহেতু করতে পারেন নাই, আপনি সংবিধানের বাইরে আছেন। এই সংবিধানের বাইরে থাকলে আপনাকে বৈধতা দিল কে? এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ এবং এই জুলাই সনদ আইন। আপনি যদি সেটাকে না মানেন, ইউ উইল বি ইন ট্রাবল, এবং এই ছেলেপেলেরাও থাকবে ট্রাবলে। আমি জানি না এটা কোথায় গিয়ে ঠেকবে। এই কারণে বলছি, ভাই একটা কথা বললো যে নেপালে যে এখন যে সরকার হয়েছে, যে কি বিদ্রোহী গ্রুপ, উনি টপে প্রধান। বাট নেপালের আরেকটা ইতিহাস আছে তো। নেপালের তো এই আন্দোলন রাজতন্ত্র 2008-এ ডেমলিশ হয়েছে। 2008 থেকে 2025 পর্যন্ত 17টা বছরে 14তম সরকার ওত নিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। অ্যাভারেজ 2 বছর কেউ ছিল না, অ্যাভারেজ 1.5 বছর হয় না। হ্যাঁ, 14 সাথে 21, 1.5 বছর, 2.5 বছর হয়। আমি তো তাই দেখতেছি। জুনে 2024-এর 25-এর 7ই জানুয়ারি যে নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পর তো একটা সরকার ছিল তো, সেই তো জুলাইতে সরে গেল। তাহলে সরকার নাম্বার 1 চলে গেল, সরকার নাম্বার 2 ইউনূস সরকার আসলো, চলে গেল, সরকার নাম্বার 3 চলমান। আপনি নেপালের দিকে যদি তাকান, আপনি তো এই পুরা যে অভ্যুত্থানের আগুন বলেন, দেশের রাজনৈতিক সিচুয়েশন সংক্রান্ত যত আগুন বলেন, সব কিন্তু আগুন ভিতরে রয়ে গেছে। আপনি উপরে শুধু দেখতেছেন তুষ হয়তো নিভে আছে। আপনি তো একটারও ফয়সালা করতে পারেননি। কোনটার ফয়সালা করছেন? কোনো সংস্কারের ফয়সালা হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, সবই ইনকমপ্লিট। ওইদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছেন, যেই আওয়ামী লীগ নিষিদ্ধ ইউনুস করে গেলে ডায়াবেটিস তার থাকতো, কিন্তু সেটা আপনি অফিসিয়ালি করলেন। এইভাবে আপনি আগুন, জ্বলন্ত আগুন রেখে তার উপরে যদি তুষ দিয়ে রাখেন, কেউ না বোঝে, এটা তো এই নেপালের যদি 2008 থেকে 25 পর্যন্ত মিলান, সেটাই কি হতে পারে, আর এইটার কনসিকুয়েন্স বাংলাদেশে কি হতে পারে, এগুলো আপনাকে মাথায় নিতে হবে। আমরা সেটা বুঝতে পারতেছি না, কারণ মানুষ সবচেয়ে বেশি তার জীবনের মায়া করে। তো আপনি
এই শেখ হাসিনা যেটা করছিল, ওই দিন যদি 5ই আগস্ট শেখ হাসিনা না চলে যেত, হয়তো আরও 2000 লোক মারা যেত, কিন্তু তারপরও তাকে সরতে হইতো, কারণ মানুষ এমন একটা জায়গায় চলে গেছে, 2000 ডেড বডি বলে আমার ধারণা বলছি, ডেড বডির উপর দিয়ে ওয়াল টপকে যাইত, এবং সেটা নিশ্চিত হয়েই এই পলিসি নিছে। সুতরাং আমি বলছি না কালকেই আন্দোলন হবে, কিন্তু আপনি হোয়াই উইল নট পে অ্যাটেনশন টু দ্য ডিমান্ড অফ দ্য পিপল। আপনার লোকসানটা কোথায়? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করলে আপনার লোকসান কোথায়? আপনার সমস্যাটা কোথায়? দেশের ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, আন্তর্জাতিক বাণিজ্য নষ্ট হবে না, অর্থনৈতিক ঘাটতি হবে না, সবই তো আমার ইন্টারনাল। এর সাথে এক্সটার্নাল সম্পর্ক কি? নাকি আপনি এইটাও বুঝতেছেন না কারা আপনাদেরকে পরিচালিত করে? আপনার কি কিং কর্তব্য বিমূঢ়? এত ইনডিসিশন কেন? এই সোজা জিনিসগুলো আপনি কেন বুঝবেন না? আপনি ছাত্রদের সেফটি চান, নিজের সেফটি চান, সংবিধানের মাথায় রাখতে চান, সব ঠিক আছে, এক সনদ বাস্তবায়ন করলে সব সলভ হয়ে যায়, আপনি করছেন না কেন? তাহলে কোথায় সমস্যাটা? কোথায়? প্রশ্ন রাখলাম জাতির কাছে। শেষ পর্যায়ে চলে এসেছি, আমি রুবেল ভাইকে দিয়ে শেষ করতে চাই। এই সার্বিক অবস্থা আসলে এই যে তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ, এই থেকে বের হয়ে যাওয়ার উপায় কি? রুবেল ভাই খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন। খুব সংক্ষেপে, এত কঠিন প্রশ্নের জবাব দেওয়া তো খুব কঠিন। তারপরে ধরি যে আসলে আমাদের অবজেক্টিভ কি ছিল? অবজেক্টিভটা কি? বাংলাদেশ রাষ্ট্রটার মেরামত দরকার আর কি। ঝামেলা কোথায় বাড়ছে? কেউ বলে সংস্কার করতে হবে, কেউ বলে সংশোধন করতে হবে। ঠিক আছে, সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, এবং এখানে সোজা এবং সাপটা যে বিষয় আর কি, যে কী পদ্ধতিতে করবেন, কি নামে করবেন, সেটা বাংলাদেশের মানুষের গুরুত্বপূর্ণ না। আপনি যদি সত্যি সত্যি সাধারণ মানুষের আলাপ করেন, সাধারণ মানুষ এইগুলো আবার কী, এইটা আবার কী। এখন আরেকটা ব্যাপার এসে মানে রাজ্জাকি ভাই জুড়াই দিছে আর কি, সেটা হচ্ছে জুলাইয়ের হচ্ছে আন্দোলনকারীদের যে সুরক্ষা আইন, হ্যাঁ, এই জায়গাটা নিয়ে যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছিল তাদের হচ্ছে সেফটির কোশ্চেনটা তিনি জুলাই সনদের সাথে জুড়াই দিয়েছেন আর কি। আমি এই জায়গায় হচ্ছে গিয়ে, যদিও আমার বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, আমি ভিন্নমত পোষণ করতেছি যে তারপরেও, ঠিক আছে, তারপরেও হচ্ছে গিয়ে আমার মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন, এই যে আমি তো জুলাই সনদের প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে প্রতিটা মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, শেষ 3টি মিটিং ছাড়া আর কি। তো সেই মিটিংগুলোতে আমরা যা দেখেছি, যা বুঝেছি, তাতে আমাদের হচ্ছে গিয়ে এমন কোনো গ্যারান্টি নাই যে ওইটা বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশ বদল হয়ে যাবে, বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে, এবং ওই হচ্ছে আবার কোনো বিপদ আপদ আসবে না, এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো বিষয় ওখানে ওর মধ্যে নাই আর কি। ঠিক আছে, তার মধ্যে ওই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো ইতিমধ্যে আমরা আলাপ হচ্ছে, সেটা বিচার বিভাগের স্বাধীনতার কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সে কেয়ারটেকার ব্যাপার। আর একটা বিষয় আমার খুব লাগে আর কি, যে কথায় কথায় একটা ব্ল্যাকমেলের শিকার হয় বাংলাদেশের মানুষ। হঠাৎ করে বলে বসেন, আরও অনেক হচ্ছে, আরও 2জন ব্যারিস্টার আছেন আর কি, খুব টকশো, তারা হচ্ছে আমাদের রাজ্জাকের মতো একটা, রাজ্জাকের মতো সুপারস্টার আর কি, তো ওরকমও তারাও খুব সেলিব্রিটি। তারা কিছুতেই তর্কে যখন হেরে যেতে না, তখন খাট করে তারা বলে যে তাহলে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন অবৈধ। খাট করে তারা বলে ফেলে তা তো ইউনুস অবৈধ। খাট করে বলে ফেলে তাহলে তো যে নেসেসিটি অফ ডকট্রিন, সেই 106 সব অবৈধ, সব কিছুকে তারা অবৈধ বানায় ফেলায়। অবৈধ বানায় ফেলার পর তখন হচ্ছে সবাই আমরা একটু দমে জায়গা। এইরকম ব্ল্যাকমেইলে কইরা হচ্ছে গিয়ে জুলাই সনদ খাওয়ানোর চেষ্টা করার কোনো রকম প্রয়োজন নাই। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, এবং সেই জন্য সংবিধানের সংশোধন এবং সংশোধন করার প্রয়োজন রয়েছে আর কি। জি, আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।